আলাইকুম। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা দুঃখিত যে কিছুক্ষণ দেরি হলো আমাদের লাইভে ঢুকতে। আপনাদের সাথে পরিচয় আপনারা দেখছেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় আপনাদের কমেন্ট দেখেছি যে আমার সাথে মাহমুদুর রহমান স্যারকে দেখতে চান। আরো অনেক বিষয় নিয়ে আজকে কথা হবে, যে কথাগুলো হয়তো কোনোদিন বলা হয়নি। আমি 2011, 12, 13 ওই সময়গুলোতে বাংলাদেশে যখন প্রচন্ড উত্তাল অবস্থা, এদেশে নাস্তিকতাবাদের যে উত্থান সেটা দেখেছি এবং সেটাকে সামনে নিয়ে আসার মূল যে কারিগর তিনি হচ্ছেন আমাদের প্রিয় সাংবাদিক, মাজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান। এবং আমি ব্যক্তিগতভাবে আমাকে এখন আপনারা হয়তো ওনার চাইতে বেশি অনলাইনে দেখেন, উনি হয়তো এখন কিছুটা আড়ালে আছেন নানান কারণে, কিন্তু আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আসলে ওনার কাছে শিখা। ইসলামী মূল্যবোধে এই দেশপ্রেম এবং ভারত বিরোধিতার যে জায়গা, সেই জায়গা আসলে উনি বাংলাদেশে প্রথম প্রচলন করেছেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাচ্ছি। আমরা মাহমুদ ভাই, আপনি কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তার আগে আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। যে আমরা প্রথমেই একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আপনাকে আমরা দীর্ঘদিন কোনো মিডিয়াতে দেখছি না, আপনার তেমন আমরা যেভাবে চাই সেভাবে পাচ্ছি না। এর কারণ কি সেটা একটু বলবেন? এর কারণ প্রধানত সেরকম মিডিয়াই নাই, কারণ আমি যাওয়ার মতো মিডিয়া আমি দেখতে পাই আপনারটা এবং কনক সারোয়ারটা। তো আপনি জানেন যে কনক সারোয়ারের বোনকে যে জুলুম করেছে এই সরকার, এবং জুলুম করার পরে কনক সারোয়ার কিছুদিন ভিডিও করেন নাই, এখন আবার করছেন। তো আর আপনি প্রধানত অতিথি নিয়ে কম অনুষ্ঠান করেন, আর এছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলোতে প্রতিনিয়ত আমাকে ইনভাইট করে, কিন্তু আমি সেগুলোতে যাই না। যাওয়ার মানে এর কোনো হয়তো কোনো কারণ নাই, কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। ফ্র্যাঙ্কলি আপনার সঙ্গে এবং কনকের সাথে কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য অন্যগুলোতে খুব একটা যাওয়া হয় না। আর দ্বিতীয়ত আমি পত্রিকা নিয়ে ব্যস্ত থাকি। আপনি জানেন যে লন্ডন থেকে আবার আমরা আমার দেশ অনলাইন শুরু করেছি, তো সেটা সম্পাদনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আবার বুড়ো বয়সে একটু লেখাপড়ার দিকে নজর দিয়েছিলাম। একটা ভারতীয় আধিপত্যবাদের উপরে একটা থিসিস তৈরি করতে হলো আমাকে গত 2 বছর ধরে, বিশাল থিসিস। তো আপনাদের দোয়া এবং দর্শক শ্রোতা বাংলাদেশের জনগণের দোয়ায় গতকাল আমি এটা শেষ করেছি। তো এই বয়সে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। তো করে প্রায় 450 পাতার থিসিস, এটা আমি করেছি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির জন্য। তো গতকাল আলহামদুলিল্লাহ আমি এটা পাঠিয়ে দিয়েছি। তো কাজেই সেই সমস্ত নিয়েও একটু ব্যস্ত ছিলাম। তাছাড়া আপনি জানেন, আপনি নিজেও তাই, আমাদের বিদেশে আমরা এক্সাইলে আছি। তো এক্সাইলের জীবন খুব কঠিন, তো সেখানে মানিয়ে নিতে একটু সময় লাগে। তো আমারও তো এক্সাইল 2 বছরের উপরে হয়ে গেল। তো এই সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আশা করি সেরকম ডাক পেলে আপনাদের মতো মানুষদের সঙ্গে কথা বলার যখন সুযোগ আসবে আমি আসবো নিয়মিত। আর আমি নিজে করি না, আপনি জানেন যে আমি নিজে ইউটিউবে করি না, কারণ ওটার সময় নাই আমার এটা করবার জন্য। আপনি করেন, কিংবা পিনাকি করছে এখন, তো সেরকম কিছু আমার পক্ষে এই বয়সে করা সম্ভব না। টেকনোলজিক্যালিও আপনারা ইয়াং জেনারেশন, আমরা পুরনো জেনারেশন, আপনাদের মতো টেকনোলজিক্যালি আমরা এত এক্সপার্ট না, কাছে এগুলো করতেও পারি না। কিন্তু কথাবার্তা বলি, আমি কথা বলি না যে তা না, কিন্তু কথা বলার জায়গাটা সঠিক হতে হবে। না, আপনি পুরাতন হয়ে গেছেন এটা সত্য না, আর হচ্ছে গিয়ে যেটা বাস্তব কথা, আমাদের দেশের যে রাজনীতিবিদ যারা আছেন, আমি জানি না, মাঝে মধ্যে মনে হয় যে আমরাই বোধহয় বেশি ভারত বিরোধী কথাবার্তা বলি, অনেক সময় নিজের কাছেই ফ্রাস্ট্রেটেড মনে হয়। কিন্তু আপনি এই যে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমি বিএনপির সরকারে ছিলাম টেকনোক্রেট হিসাবে। আপনি জানেন, আপনি সাংবাদিক, ইলিয়াস অনেকদিন সাংবাদিকতা করেন, কিন্তু বিএনপির দলের সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না। কিন্তু রাজনীতির সাথে জড়িত আপনি বলতে পারেন, এই জন্য যে আমার একটা রাজনৈতিক চিন্তা চেতনা তো আছেই। সেদিক দিয়ে বিএনপির সাথে আমার একটা রাজনৈতিক চিন্তা চেতনার হয়তো মিল থাকতে পারে, কিন্তু দল হিসেবে আমি ওই দলের কর্মী বা নেতা কিন্তু কোনোদিন ছিলাম না, আপনারা জানেন এটা। কিন্তু ওই দলের নেতা কর্মী অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকের সাথেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।
তো তারা তাদের মতো রাজনীতি করে, আমি আমার মতো রাজনীতি করি। তো আমারটা ব্যক্তির রাজনীতি, তাদেরটা হয়তো দলের রাজনীতি। তো দুটোর মধ্যে পার্থক্য আছে ইলিয়াস। না, তারপরেও সমমনা যে মানসিকতা সেটা তো কিছুটা ছিলই। তো সেই জায়গা থেকে আমি যদি বিএনপি বাদ দিই, বাংলাদেশে যারাই রাজনীতি করেন তাদের মধ্যে আপনার একটা বাহ্যিক একটা, আমরা কি বলবো, এটা একটা ব্যতিক্রম কিছু একটা দেখতে পাই। সেটা হচ্ছে যে সরাসরি ভারত বিরোধী কথাবার্তা বলা বা ভারত যে আমাদের আসলেই শত্রু, এই জিনিসগুলো আপনি যেভাবে সামনে এনেছেন, আপনি এটা কেন অন্য রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় না, সেটা আপনার কাছে জানতে চাই। এটা একটা কারণ হতে পারে যে অন্য রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চায়, এবং ক্ষমতায় যেতে গেলে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। তাকে চিন্তা করতে হয় যে আমি যখন ক্ষমতায় যাব, ভারতের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে, কিংবা আমি সুসম্পর্ক না রাখলে আমি ক্ষমতায় যাব না। আমার সেরকম কোনো মানে ইচ্ছা নেই, আশাও নেই, ইচ্ছাও নেই, কোনোটাই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত বিরোধিতা আমি বলবো না, আমি বাংলাদেশের স্বার্থটা দেখেছি আমার মতো করে। যেমন আমি একটা দুটো উদাহরণ আপনাকে দিই। এই যখন ট্রানজিটের গল্প হচ্ছিল, ভারতকে ট্রানজিট দেওয়া হবে, ট্রানজিটের নামে করিডোর দেওয়া হবে, সেটা এই বর্তমান সরকার ক্ষমতায় আসার আগ থেকেই, আমরা যখন সরকারে ছিলাম, মানে আমি সরকারে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম না, তবু মাঝামাঝি জায়গায় ছিলাম। আপনি জানেন আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলাম, এবং বছর দেড়েক আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম একেবারে বিএনপি সরকারের শেষ লগ্নে। তো সেই হিসেবে তখন আমার বিদেশিদের সাথে কথা বলতে হতো। তো তারা প্রায়ই বলতো ভারতকে ট্রানজিট দেওয়ার কথা। তো তখন থেকেই আমি তাদের সাথে লড়াই করতাম। ওয়ার্ল্ড ব্যাংক বলেন আর এডিবি বলেন বা আমেরিকা বলেন, এদের সাথে আমার লড়াই করতে হতো যে কেন আমি দিতে চাই না, আমি এটার বিরুদ্ধে। তারপরে যখন 11 সরকার আসলো, তখন আপনার মনে আছে কিনা, তখন প্রথম আলো, ডেইলি স্টার এবং চ্যানেল আই, এই গ্রুপটা, এবং তার সাথে যোগদান করলো সিপিডি, মানে দেবপ্রিয় ভট্টাচার্য, রেহমান সেবান, এরা প্রতিদিন তখন সেমিনার করতো সোনারগাঁ হোটেলে, এবং সেমিনার করে তারা গল্প করতো যে বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিলে ভারত নাকি সিঙ্গাপুর হয়ে যাবে, এরকম তারা প্রতিদিন করতো। তো এটা আমি তখন থেকে তাদেরকে চ্যালেঞ্জ করতাম। আমি লেখালেখি করি অনেক আগে থেকে, সেটাও ইলিয়াস আপনি জানেন যে লেখালেখির অভ্যাস আমার মানে মিডিয়ার দায়িত্ব নেওয়ার আগ থেকেই, এবং প্রধানত 11 সরকার আসার পর থেকে আমি প্রতি সপ্তাহে নয়া দিগন্ততে লিখতাম। তো আমার লেখালেখির মধ্যে আমি বোঝাতে চেষ্টা করতাম যে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে লাভবান তো হবই না আমরা, উপরন্তু আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যাবে। তো আজকে দেখেন এটা প্রমাণিত হয়ে গেছে। কি প্রমাণিত হয়েছে? যে যারা তখন সিঙ্গাপুরের গল্প করতো, কিংবা যারা বলতো বিলিয়ন বিলিয়ন ডলার আয় হবে প্রতি বছর, আপনার মনে আছে কিনা যে অর্থমন্ত্রী মারা গেছেন এখন, হাসিনার অর্থমন্ত্রী তিনি একবার বলেছিলেন যে বাংলাদেশ নাকি জন্মই হয়েছে ট্রানজিট কান্ট্রি হওয়ার জন্য। তার মানে বাংলাদেশ সম্পর্কে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু নিজের দেশ সম্পর্কে কত নিম্ন ধারণা এই সমস্ত লোকজনের, যে বাংলাদেশের নাকি জন্ম হয়েছে যে আরেকটি দেশের ট্রানজিট হওয়ার জন্য, না হলে বাংলাদেশের জন্ম হওয়ার কোনো দরকার ছিল না। এটাই হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের চেতনা। তো আজকে আমরা প্রমাণিত হয়ে গেছে যে এগুলো পুরোটা মিথ্যা ছিল, কোনো টাকা আয় হয় নাই, এটা আপনি খুব ভালো করে জানেন। ট্রানজিট থেকে আমরা একটা পয়সাও পাই না, তারা বিনা পয়সায় ব্যবহার করে। আমাদের নৌ ট্রানজিট, তারপরে রোড ট্রানজিট, রেলওয়ে ট্রানজিট, এভরিথিং তারা বিনা পয়সায় ব্যবহার করে, এবং বিলিয়ন তো দূরের কথা, মিলিয়ন ডলার আমরা পাই না। এটা গেল একটা। আর একটা আমি আপনাকে বলে রাখি যে সার্বভৌমত্বের ব্যাপারে আমি একটা লং মার্চ করেছিলাম। ইনফ্যাক্ট আমি দুটো লং মার্চ করেছিলাম প্রথমবার জেল থেকে বেরোনোর পরে। আপনার মনে আছে 2010 সালে আমি প্রথমবার জেলে যাই, 2011-তে আমি জেল থেকে বেরোই, এবং তারপরে আমি সিলেটে একটা লং মার্চ করেছিলাম, এবং আমার সাথে ইলিয়াস ছিল, আপনার নামেই নাম। ইলিয়াসকে পরে গুম করেছে এই বর্তমান ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী, তিনি তাকে গুম করেছেন। আমি আশা করতে যাই যে ইলিয়াস এখনো জীবিত আছে, এই আশাটা করতে চাই আমি, বাকিটা আল্লাহ জানেন, আমরা জানি না। তো ইলিয়াসকে নিয়ে আমি করেছিলাম টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে, আপনার মনে আছে, বিশাল আমি করেছিলাম, ইলিয়াস আমার সঙ্গে সহযোগিতা করেছিল। আরেকটি আমি করেছিলাম আশুগঞ্জে, কারণ আশুগঞ্জের থেকে যখন তিতাস নদী বন্ধ করে দিয়ে ট্রানজিট দিল, রাস্তা বানালো ভারতের ভারী ভারী যন্ত্রপাতি যাওয়ার জন্য, তখন আমি লং মার্চ করেছিলাম সব সাংবাদিক নেতাদের নিয়ে, পেশাজীবীদের নিয়ে, তার মধ্যে আপনাদের নেতারাও ছিলেন, শওকত মাহমুদ ছিল আমার সাথে,
রুহুল আমিন গাজী সাহেব ছিলেন, মানে সকল সাংবাদিক নেতারা আমার সঙ্গে ছিলেন। এবং আমার মনে আছে আমি এবং রুহুল আমিন গাজী এবং শওকত মাহমুদ আমরা সেই তিতাস নদীর সেই বাঁধের মধ্যে নেমে আমরা প্রতীকী কোদাল চালিয়েছিলাম। মানে কোদাল চালানো তো অত শক্তি তো আমাদের নাই, মানে প্রতীকী যে এই বাঁধটা আমরা কেটে দিতে চাচ্ছি। তো এগুলো আমরা করেছিলাম কারণ বাংলাদেশের নদী বন্ধ করে ভারতকে ট্রানজিট দেওয়া হচ্ছিল। এবং সেই সময় আমি বলেছিলাম যে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না, এবং এটা নিয়ে আমি অনেক লেখালেখিও করেছি। তো যেগুলো আমরা সাবধান করেছিলাম, শুধু যে রাজনৈতিক দলকে যে তা না, আমরা জাতিকেও সাবধান করেছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগে, আমি কিন্তু এটা 2011 সালের কথা বলছি, মানে আজ থেকে 11 বছর আগে। আর যদি আমি 2007-এর কথা বলি তাহলে আজ থেকে 15 বছর আগে। তো সুতরাং প্রায় দুই দশক ধরে আমরা যে বিরোধিতা করছি এই ট্রানজিট দেয়ার, সেটার কারণ ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা, আমাদের এনভায়রনমেন্ট রক্ষা করা, আমাদের নদী রাস্তা এগুলোর মালিকানা যেন আমাদের থাকে, সেই কারণেই আমরা করেছিলাম। তো এটা যেভাবে আমি বলেছি বা আমরা বলেছি, সেটা হয়তো বিএনপির নেতাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ তারা মনে করে তারা ক্ষমতায় যাবেন। যে কথাটা আমি আপনাকে প্রথমেই বললাম যে রাজনৈতিক নেতারা সব কথা মন খুলে বলতে পারেন না, যেটা হয়তো তিনি যেটা বিশ্বাস করেন সেটাও বলতে পারেন না। তো সেই দিক দিয়ে আপনি, আমি, ইলিয়াস আমরা স্বাধীন, আমরা বলতে পারি যেটা আমরা ভালো মনে করি। আমাদের অ্যানালিসিসে হয়তো ভুল থাকতে পারে, কারণ মানুষ তো সবকিছু সঠিক সবসময় বলে না। তো আমরা জেনেই বলার চেষ্টা করি। আপনিও সাংবাদিকতা জগতে আছেন, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, আর আমি সাংবাদিকতায় অনেক পরে এসেছি। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, আপনি জানেন, কর্পোরেট ব্যাকগ্রাউন্ড আমার। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি সাংবাদিকতা এসেছি, লেখালেখি করি, বইপত্র লিখেছি, আল্লাহ যতটুকু ক্ষমতা আমাকে দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী। এবং আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, রাজনীতি অর্থনীতি সবই ব্যাখ্যা করার চেষ্টা করি। যেহেতু আমার কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড আছে, ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড আছে, ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড আছে, তো সেটা বেসিস করে আমরা ব্যাখ্যা করি। এবং ব্যাখ্যা করি আমরা রাষ্ট্রের স্বার্থ চিন্তা করি, আমরা ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ চিন্তা করে আমরা ব্যাখ্যা করি না। তো সেই অবস্থায় কিন্তু আমরা এখনো আছি। ইলিয়াস, আপনিও আছেন, দোয়া করি যাতে আপনার এই আদর্শ বজায় থাকে। এবং আমার তো বয়স হয়ে গেছে, আর 1 মাস পরে, না 2 মাস পরে বোধহয় আমার 69 বছর বয়স হবে। তো এই বয়স 69 বছর বয়স খুব বেশি হয় না মাহমুদ ভাই, আপনি এখনো ইনশাআল্লাহ অনেক বছর থাকবেন। তারপরেও তো আমি আপোষ করি নাই, আমার কথা আমি বলে যাচ্ছি আর কি, ইলিয়াস, এবং আশা করি আমার পরে আপনারা এই কাজটা অব্যাহত রাখবেন। এখন বাংলাদেশে অনেক মাহমুদুর রহমান তৈরি হয়েছে ইনশাআল্লাহ। মাহমুদ ভাই, আমি আপনার কাছে এই আরো অনেক কিছু জানার আছে, তার মধ্যে একটা খুব সাম্প্রতিক একটি ঘটনা আছে যে আপনি জানেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে, যেটা খরচ সম্ভবত যতটুকু জানি 83 কোটি টাকা বাজেট ছিল। এবং সেই সিনেমার মধ্যে কিছু কথা বলা হয়েছে। সেটা জানার আগে আপনি যেহেতু একটি প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি ওই প্রসঙ্গটি নিয়ে আমরা একটু জানতে চাই যে চট্টগ্রাম পোর্টের বিষয়ে শেখ হাসিনা গত 15 দিন আগে একটি বক্তব্য দিয়েছেন, যেটি কিনা জয়শঙ্কর আসার পরে তার সাথে তিনি মিটিং করেছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে G2G একটি মিটিং যদি হয়, এখানে একজন প্রধানমন্ত্রী একজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে এভাবে বসে কোনো কিছু বলতে পারেন কিনা, কিংবা যদি বলেও থাকেন উনি কেন হঠাৎ করে আমাদের এই পোর্ট ভারতকে নিয়ন্ত্রণ বা ব্যবহারের জন্য এই ধরনের নিজে থেকে প্রস্তাব দিলেন? প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী মনে করে না। শেখ হাসিনা মনে করে তিনি দেশের রানী, রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলাদেশে। এবং এই ধরনের অ্যাটিটিউড কিন্তু শেখ হাসিনার একার না, এই পরিবারের প্রত্যেকের। এবং শেখ মুজিবুর রহমানেরও এই অ্যাটিটিউড ছিল। তিনিও নিজেকে বাংলাদেশের রাজা মনে করতেন। নতুন রাজ পরিবার, নামের আগে শেখও আছে, কাজেই তারা মনে করেন যে তারা রাজ পরিবারই বাংলাদেশে। তো সেই জন্য তারা ওই G2G এটা চিন্তা করেন না। তারা চিন্তা করেন আমি মালিক, আমার জিনিস আমি দিচ্ছি, এখানে অন্য কারো কিছু বলার নেই। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি ভারতকে এটা দিতে চেয়েছেন, আমি মনে করি প্রধানত ভারতকে একটু বেশি খুশি করবার জন্যে। কারণ ইদানিং তিনি যে বেশ কিছু বাংলাদেশকে ঋণের বোঝার মধ্যে ডুবিয়ে দিয়ে তিনি চীন থেকে যে ঋণগুলো নিয়েছেন, সেগুলো নিয়ে ভারতের নাকি কিছু রিজার্ভেশন আছে বলে আমরা শুনেছি। তো সম্ভবত সেটাকে নিউট্রালাইজ করার জন্য তিনি জয়শঙ্করকে বলতে চেয়েছেন যে
আসলে মালিকানা তোমাদেরই, এই জন্য চট্টগ্রাম বন্দর তোমরা নিয়ে নাও। আপনার মনে আছে যে বাংলাদেশের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী, এই ভদ্রলোক একবার বলেছিলেন যে দুটো কথা বলেছিলেন। একবার বলেছেন যে তিনি স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের, আর দ্বিতীয় আরেকবার বলেছেন যে রক্তের সম্পর্ক। চীনের সাথে হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক আর ভারতের সাথে রক্তের সম্পর্ক। তো যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা যদি ধরি, তাহলে স্ত্রী তো স্বামীকে দিতেই পারে তার সম্পদ, তাই না? তো সেই হিসেবে শেখ হাসিনা মনে করেছেন যে তার সম্পদ তিনি তার স্বামীকে দিয়ে দিচ্ছেন, এখানে জনগণের কিছু বলবার নেই। আর একটা বিষয় বলা দরকার, আমার ব্যক্তিগত ধারণা এগুলো আগেই দেয়া হয়ে গেছে। আপনি আমাকে বলেন যে শেখ হাসিনা যে অনেকবার ভারতে গেল, কিংবা ভারতের লোকজন যে বাংলাদেশে আসে, লোকজন বলতে আমি তাদের প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এদের কথা মিন করছি, এবং তারা যে সমস্ত চুক্তি করে, সেই চুক্তি কি আজ পর্যন্ত কোনোটা পার্লামেন্টে দেখানো হয়েছে যে এই সরকার কি কি চুক্তি করেছে? কাজে আমরা জানি না যে বাংলাদেশের কি কি দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর শেখ হাসিনার যেটা উদ্দেশ্য, এটা অত্যন্ত পরিষ্কার। তিনি সম্পূর্ণ বাংলাদেশ দিয়ে দিতে রাজি আছেন যদি তার ক্ষমতা ঠিক থাকে। বাংলাদেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই, এবং দায়বদ্ধতা থাকারও কথা না। আপনি যদি চিন্তা করেন, শেখ হাসিনা শেখ মুজিবের মৃত্যুর পরে তিনি কোথায় ছিলেন? তিনি ভারতে ছিলেন। 6 বছর ভারতে ছিলেন, 75 থেকে 81 পর্যন্ত। ভারত সরকার তাকে বাড়ি দিয়ে রেখেছিল, টাকা পয়সা দিয়েছে, তার হাজবেন্ডকে চাকরি দিয়েছিল। তো সব মিলে তার যে লয়ালটি, যেটাকে বলে আনুগত্য কিন্তু বাংলাদেশের প্রতি না, তার আনুগত্য ভারতের প্রতি। এবং আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিকদের যে ভারতকে তিনি যা দিয়েছেন বাংলাদেশের আর কেউ এটা দিতে পারবে না, এবং ভারত এটা মনে রাখবে। তার মানে কি কি দিয়েছেন এটা আপনি আমি কিন্তু ইলিয়াস জানি না। আপনারা আমাদের পরবর্তী প্রজন্ম, হয়তো তার পরবর্তী প্রজন্ম জানবে একদিন যে বাংলাদেশের সার্বভৌমত্ব বলে আর কিছু নাই। তো সেটাই আবার নতুন করে তিনি বোঝালেন যে তিনি ইচ্ছা করলে পুরো বাংলাদেশ দিয়ে দিতে পারেন। তো এর বিরুদ্ধে যদি আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ রুখে না দাঁড়াই, তাহলে যত মুখেই আমরা বলি না কেন যে বাংলাদেশের মালিক জনগণ, আসলে সেই মালিকানা জনগণের নাই। সেই মালিকানা শেখ হাসিনা এবং ভারত মিলে এটাকে দখল করে ফেলেছে। এই জিনিসটা কি আসলে শেখ হাসিনা থেকে শুরু হয়েছে, নাকি শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছে ভারতের সাথে আমাদের যে অবস্থাটা? আমি সংবিধানের এক জায়গায় আমি পড়ছিলাম যে 145-এর ক, সেখানে একটি কথা বলা হয়েছে, আমি কোট আনকোট পড়ছি, যে বিদেশের সহিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং তিনি সেটা সংসদে পেশ করিবেন, তবে শর্ত থাকে যে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। এই আইনটা শেখ মুজিব সাহেব তিনার 72-এর যে সংবিধান, সেখানে তিনি যুক্ত করে গেছেন। মানে একটা সংবিধানের মধ্যে এই ধরনের কোন পৃথিবীর কোন সংবিধানে কি এই ধরনের মানে অনুচ্ছেদের কোন অস্তিত্ব আছে কিনা, যে কোনো আইন কোন পার্লামেন্টারি গভর্নমেন্ট তারা চাইলে গোপনে সেটা আবার বাস্তবায়ন করতে পারে? এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছিল ভারতের কাছে বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্যই। আপনাকে একটা কথা বলি, এই যে একটু আগে বলছিলাম না যে এই বয়সে আমি একটা রিসার্চ করলাম, একটা থিসিস তৈরি করলাম। সেই থিসিসে আমি দেখলাম যে এই দক্ষিণ এশিয়ায় ভারত দুটো দেশের উপরে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। একটি হলো ভুটানের উপরে যে ভারতীয় আধিপত্য, সেটা একটা চুক্তির মাধ্যমে 1949 সালে এই চুক্তিটা হয়েছিল, ভারত ভুটান চুক্তি। এবং আপনি জানেন বোধহয় যে ভুটান ভারতের নির্দেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্রের সাথে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে পারে না, দিল্লি থেকে তার পারমিশন লাগে। এবং আর একটা মজার কথা আমি বলে রাখি, আমার ধারণা অনেকেই এটা জানেন না, যে ভুটান কিন্তু আজ পর্যন্ত যে ইউনাইটেড নেশনসের যে 5টা পার্মানেন্ট সদস্য, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, চায়না এবং রাশিয়া, এই 5টার কারোর সাথে কিন্তু ভুটানের কূটনৈতিক সম্পর্ক নাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হচ্ছে ভুটান যে ইউএন এর প্রতিনিধি, ইউএন এর মেম্বার স্টেট, কিন্তু তার এই 5টার সাথে তার কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। কারণ কি? কারণ ভারত এটা অ্যালাউ করে নাই। তার মানে ভুটান বেসিক্যালি ভারতের একটি অঙ্গ প্রদেশ বলতে পারেন, যেটাকে আমরা ইংরেজিতে ভাসাল বলি, একটা ভাসাল কিংবা উপনিবেশ যদি আমরা বলি। সুতরাং চুক্তি অনুযায়ী ভুটান কিন্তু ভারতের উপনিবেশ। আর বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে
যে এটা চুক্তির বাইরে ভারতের উপনিবেশ। আমি কি বোঝাতে পারলাম? মানে বাংলাদেশের সাথে এ ধরনের কোনো ডাইরেক্ট চুক্তি নাই, কিন্তু কার্যত বাংলাদেশ ভারতের উপনিবেশ। কিন্তু চুক্তি যে নাই সেটা কি আমরা কিভাবে কনফার্ম হবো? কারণ হচ্ছে যে আপনি জানেন, আপনি যে কথাটি বলছিলেন, শেখ হাসিনা যখন বিভিন্ন দেশে যান, তিনি তার সাথে কিছু সুনির্দিষ্ট কয়েকজন সাংবাদিক আছে, এবং দেশের ভেতরেও তিনি যখন সংবাদ সম্মেলনগুলো করেন সেখানেও কিন্তু তিনি সব সাংবাদিককে যেতে দেন না। তো সেই ক্ষেত্রে সেখানে গিয়ে তিনি কি কি চুক্তি করছেন সেই জিনিসগুলো তো আমাদের দেশের সাংবাদিকরা আমাদের সামনে আনবেন না। তো আমরা মনে করতেই পারি যে এমন কোন চুক্তি হয়তো এরই মধ্যে হয়ে গেছে যে সেটাতে ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চায়নার কাছ থেকে যেখানে আর্থিক সুবিধাগুলো শেখ হাসিনা নিচ্ছেন, এই পদ্মা সেতুকে বলা হচ্ছে যে এটা আমাদের নিজেদের আর্থিক আমাদের অর্থায়নে এটা নির্মাণ হয়েছে, কিন্তু সেখানে আবার টোল বসানো হয়েছে। আপনি সরকারের যে কোনো দিক থেকে একটি পার্টে ছিলেন, কোনো নিজেদের অর্থায়নের সেতু যদি নির্মাণ করা হয় সেখানে কি টোল বাংলাদেশে আজ পর্যন্ত ধার্য করা হয়েছিল কিনা কোনো সেতুতে? আমি এটা টোলের দিকে যাব না। টোলের ব্যাপারে যে কোনো সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমার প্রশ্ন অন্য জায়গায়। এটা তো নিজের অর্থায়নে হয় নাই, এটা তো সহজ বিষয়। এটা তো চায়নার ঋণের টাকায় হয়েছে, এবং যেটাকে বলা হয় সাপ্লায়ার্স ক্রেডিট। আপনারা জানেন যে এটা সাপ্লায়ার্স ক্রেডিটের মাধ্যমে হয়েছে। তো এই পুরো টাকাটা হচ্ছে চায়নার টাকা। এবং আরো একটা কথা মনে রাখা দরকার ইলিয়াস, এটা নিয়ে আমি একটা জিনিস একটু দর্শকদের সুবিধার জন্য, এই যে সাপ্লায়ার্স ক্রেডিট এবং যদি বিশ্বব্যাংক থেকে যেটা বলছেন, ওনারা বিশ্বব্যাংক থেকে না নিয়ে আমাদের বিরাট বীরত্বের একটি পরিচয় দিয়েছেন। যদি বিশ্বব্যাংক থেকে ঋণটা নেওয়া যেত সেটাতে আমাদেরকে কত পার্সেন্ট আপনার সুদ দিতে হতো, এখন কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে, বা তাদেরকে কত দিনের মধ্যে সেটা সুদ দিতে হতো, এখন আমাদের কত দিনের মধ্যে সুদ দিতে হবে, এটা একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আমি বলছি, যদি আমরা বিশ্বব্যাংক থেকে নিতাম তাহলে 0.44 মানে 0.4% সুদ দিতে হতো। এবং সাধারণত বিশ্বব্যাংকের যে ঋণ এটা শোধ করতে হয় 40 বছরে, এবং তার মধ্যে আবার গ্রেস পিরিয়ড পাওয়া যায়। ওয়ার্ল্ড ব্যাংক নর্মালি দেখা যায় যে 5 বছর প্রায় গ্রেস পিরিয়ড দিয়ে দেয়, তার মানে 40 এবং আরো 5 বছর, তার মানে 45 বছর ধরে আপনি এটাকে। চায়না আমাদেরকে কত বছর গ্রেস পিরিয়ড? আমি আসছি সেখানে। আর চায়নার ক্ষেত্রে আপনাকে মিনিমাম ইন্টারেস্ট যেটা দিতে হবে, যেটা সরকার বলছে, আবারও বলি যে সরকার যা বলে সেটাই যে সত্য কথা আমরা জানি না, ভিতরে ভিতরে আরো কিছু থাকতে পারে। তো সরকার যেটা বলছে সেখানে 6% আপনাকে ঋণ শোধ করতে হবে, তার মানে 0.4%-এর জায়গায় আপনাকে 6%, পার্থক্যটা বুঝতে পারছেন? মানে অ্যাবাউট 15 গুণ বেশি আপনাকে সুদ দিতে হবে। 1, 2 নম্বর, আপনাকে 20 বছরের মধ্যে টাকা শোধ করতে হবে। যেটা 45 বছরে আপনি করতে পারতেন সেটা 20 বছরের মধ্যে আপনি করবেন। আরেকটা ব্যাপার আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেরিয়ে আসেন নাই, ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে বের করে দিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক এই ঋণ প্রত্যাহার করেছিল ঘুষ খাওয়ার জন্য, এবং সেই ঘুষের কথায় বলা হয়ে থাকে যে এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মেয়ে এবং মেয়ের জামাতা তারা জড়িত ছিলেন। তারা তখন কানাডায় ছিলেন, আপনি জানেন, এবং এটা নিয়ে কানাডায় মামলাও হয়েছিল, এবং তারপর থেকে তারা কানাডায় থাকেন না। কেন থাকেন না সেটা তারা জানেন যে কেন থাকেন না, কানাডায় মামলা হয়েছিল। আরেকটা বিষয় বলা দরকার, যে ওয়ার্ল্ড ব্যাংকে যখন ঋণ ছিল, এই প্রজেক্ট হওয়ার কথা ছিল 12,000 কোটি টাকায়, 12,000 crores, আর আজকে সেই প্রজেক্টের খরচ দাঁড়িয়েছে 50,000 কোটি টাকা। তার মানে একে তো আপনি 15 গুণ বেশি সুদ দিচ্ছেন, আর টাকার অঙ্কে আপনি 4 গুণ টাকা, 5 গুণ টাকা প্রায় আপনি বেশি দিচ্ছেন। তো ওয়ার্ল্ড ব্যাংকে থাকলে ঘুষ খাওয়াটা একটু কঠিন হয়। আপনি জানেন যে আপনি আমেরিকায় আছেন, আপনি খুব ভালো করে জানেন যে এসব ব্যাপারে অডিট হয়। তো অডিটের মধ্যে কিন্তু ঘুষ খেলে আপনি ধরা পড়ে যাবেন, এবং একবার ধরা পড়ে গেলে তাহলে যারা ঘুষ দেবে এবং যারা ঘুষ নেবে উভয় পক্ষ কিন্তু তারা জেল হয়ে যাবে তাদের, এবং ইন্টারন্যাশনাল কোর্টে মামলা হবে, এমনকি মার্কিন আদালতে মামলা হয়ে যাবে তাদের বিরুদ্ধে। কিন্তু টাকাটা যখন সাপ্লায়ার্স ক্রেডিটে আসবে, চায়নার থেকে আসবে, সেই ঘুষ খাওয়ার আর কোনো সমস্যা নাই, সেই ঘুষ নিয়ে আর কেউ প্রশ্ন তুলছে না। চীনা গভর্নমেন্টও প্রশ্ন তুলবে না, কেউ প্রশ্ন তুলবে না, কারণ এই ঋণ তো শেখ হাসিনাকে শোধ করতে হবে না, ঋণ শোধ করবে বাংলাদেশের মানুষ। কিন্তু শেখ হাসিনার সমস্যা কি? তার তো উইন উইন সিচুয়েশন। এই 50,000 কোটির মধ্যে যদি সে 20,000 কোটি টাকা সে এবং তার ছেলে পেলে বা শেখ পরিবার, আপনি একটা খুব চমৎকার, আপনার সবই প্রায়ই ভালো হয় আপনার যেগুলো করেন আপনি, তার মধ্যে একটা খুব অসাধারণ কাজ আপনি করেছিলেন আমার মনে আছে, যে শেখ পরিবারের কে কোথায় আছে
এটা নিয়ে আপনি একটা ভিডিও করেছিলেন। আমি মনে করি আপনার সেরা ভিডিওর মধ্যে ওটা একটা, কারণ ওখানে প্রায় আপনি বোধহয় 150 জনকে দেখিয়েছিলেন যে প্রায় 150 জন শেখ পরিবারের লোক বাংলাদেশ কিভাবে লুটে পুটে খাচ্ছে। তো ওটা আমি মনে করি বাংলাদেশের জনগণের দেখা উচিত প্রত্যেকে। তো ওই যে 150 জন লুটে পুটে খাচ্ছে, এই যে 20,000 কোটি টাকা আমি যদি ধারণা করি যে তারা ঘুষ খেয়েছে, তাহলে 20,000 কোটি টাকা মেরে দিয়েছে শেখ পরিবার। তো এই টাকা মেরে দেওয়ার সুযোগটা চীনের কাছ থেকে ঋণ নিলে আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিলে নাই। কাজে সেই দিক দিয়ে হাসিনার লাভ হয়েছে চীন থেকে ঋণ নেওয়াতে, আর শোধ করবো তো আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন। না, কিন্তু এই ক্ষেত্রে ধরেন আমাদের দুইটা দেশকে, মানে একদিকে ইন্ডিয়া তারপরে আবার চায়নার কাছ থেকে টাকা নিচ্ছে, এটা যদি একসাথে আওয়ামী লীগ ম্যানেজ করতে যায় সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আমি যদি সোজা কথা বলি ইলিয়াস, কিন্তু সেটা কি ম্যানেজ করা সম্ভব কিনা? মানে ম্যানেজ তো করতে পারবে, ম্যানেজ করার তো ম্যানেজ তো সে 14 বছর ধরে করছে। দুটো ম্যানেজের জায়গা কিন্তু দুটো আপনাকে বুঝতে হবে। একটা ম্যানেজের জায়গা হচ্ছে যে হাসিনা বাংলাদেশকে স্বাধীনতা দিল্লির কাছে দিয়ে দিয়েছে, সো বাংলাদেশ এক অর্থে দিল্লির উপনিবেশ। আর একটা ম্যানেজ কিন্তু অর্থনৈতিক, বাণিজ্যিক, সেটা প্রধানত বাণিজ্যিক সম্পর্ক। চীনেরও কোনো লস নাই। কেন লস নাই আপনাকে বলি, চীন 3 গুণ বেশি পয়সা দিচ্ছে এখন শেখ হাসিনাকে, কিন্তু টাকাটা চীন তো পাবে বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে। তো যেই সরকারে আসুক না কেন, শেখ হাসিনা যদি আগামীকাল সরকারে নাও থাকে বা আগামী 5 বছর পরে না থাকে, তো যে সরকারই আসবে তাকে চীনের টাকা ফেরত দিতে হবে। কাজে চীনের সেই দিক দিয়ে কোনো সমস্যা নাই। এবং বাংলাদেশের সরকারে কে থাকলো, সেটা কি বিএনপি থাকলো না আওয়ামী লীগ থাকলো না অন্য কোনো দল আসলো না সুশীলরা আসলো, তাতেও চীনের কোনো সমস্যা হবে না যদি তার বাণিজ্যিক ইন্টারেস্ট, যেটা ইকোনমিক ইন্টারেস্ট, তার যদি সেফগার্ডেড থাকে। তো সেই দিক দিয়ে আমি হাসিনার কোনো সমস্যা দেখি না। কিন্তু সমস্যা অন্য জায়গায় আসবে, ওই আলোচনায় আপনি এখনো আসেন নাই। সমস্যা আসবে আমেরিকার কাছ থেকে, সেটা আলাদা বিষয়। আমরা ওই আলোচনায় এখনো আসি নাই, এই জন্য আমি যাচ্ছি না। আমেরিকা হয়তো চীনের সাথে বা হাসিনার এই দহরম মহরম পছন্দ করবে না, সেটা আপনি নিজেও আমেরিকায় আছেন, আপনি জানেন। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের। এটা আমি বোঝার জন্য অনুরোধ জানাই সবাইকে। সর্বনাশ দুই দিক দিয়ে হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব চলে যাচ্ছে বা চলে গেছে, চলে যাচ্ছে না তো চলে গেছে। আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই করতে হবে, একটা। দুই হচ্ছে অর্থনৈতিক ভাবে আমরা একেবারে ওই যে যেটাকে বলে ঋণের ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। সেই ঋণের টাকা কিন্তু বাংলাদেশের জনগণকে শোধ করতে হবে। এবং শ্রীলঙ্কার অবস্থার দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের অবস্থা আগামীকাল শ্রীলঙ্কার মতো হবে না, কিন্তু যখন শ্রীলঙ্কার মতো হবে তখন হয়তো শেখ হাসিনা জীবিত থাকবেন না। সর্বনাশ কিন্তু যা হওয়ার হয়ে যাবে ইলিয়াস। শ্রীলঙ্কার মতো অবস্থা তো ভাই আমাদের সাংবাদিকরা যা বলছেন, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমাদের নাকি 300 কোটি টাকা এসেছে, আমাদের এখন রেকর্ড রেমিটেন্স যাচ্ছে, রেকর্ড জনশক্তি রপ্তানি হচ্ছে, রেকর্ড মানে সবকিছু এখন হঠাৎ করে রেকর্ড হচ্ছে, আমাদের সাংবাদিকরা যে নিউজগুলো ইদানিং দেখছি। তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার দিকে যাওয়ার কি আদৌ কোনো আসলে অবস্থা আছে কিনা? অবশ্যই আছে। আপনি দেখেন, যদি শ্রীলঙ্কার দিকে নাই যাবেন, আপনি গত 1 মাসে বাংলাদেশের টাকার দাম সরকারি হিসেবে 3 টাকা কমেছে, তাই না? 85 টাকা ছিল এবং আজকে এই মুহূর্তে 88 টাকা সরকারি হিসাবে। এবং আপনি ব্যাংকে যদি যান, ব্যাংকে ডলারের দাম হচ্ছে 96 টাকা হচ্ছে ব্যাংকে দেওয়া, এবং আপনি ক্যাশ কিনতে চাইলে প্রায় 100 টাকা। এটা গেল একটা। দ্বিতীয়তে আমি আসি যে শ্রীলঙ্কার আপনি যে রেমিটেন্সের কথা বললেন, তারপরে আরো জনশক্তি রপ্তানিতে, জনশক্তি রপ্তানি। আপনাকে আমি একটা সিম্পল হিসাব দেই যে এই যে রিজার্ভ যেটা দেখানো হচ্ছে $42 বিলিয়ন, আপনি তো জানেন আইএমএফ বলেছে এখান থেকে $7 বিলিয়ন সরকার বাড়িয়ে দেখাচ্ছে। তার মানে $7 বিলিয়ন যেটা রাষ্ট্রের ঋণ আছে, ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট আছে, সেই $7 বিলিয়ন আপনি রিজার্ভে দেখাতে পারবেন না অ্যাকর্ডিং টু ইকোনমিক থিওরি। এবং বাংলাদেশ সরকার কি বলেছে, তারা এই থিওরি মানে না। তো আমি যদি $7 বিলিয়ন বাদ দেই, তাহলে সরকারি হিসেবেই আপনার রিজার্ভ আছে $35 বিলিয়ন। এটা একটি। দ্বিতীয় কথা হলো, আপনার কি মনে আছে যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে সোনা চুরি হয়েছে? এই দুটো তো নিশ্চয়ই আপনার স্মরণে আছে। এখন আমার প্রশ্ন হলো যে কি পরিমাণ টাকা চুরি হয়েছে? একটা হিসাব আমরা জানি, কত 500 না 600 মিলিয়ন ডলার, এরকম একটা হিসাব তারা বলেছে। তো যদি ইন্ডিপেন্ডেন্ট অডিট না হয়, আমি জানবো কি করে যে আসলে কত পরিমাণ টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে?
এবং সেটা শুধুমাত্র সম্ভব হবে যখন এই সরকার চলে যাবে, তখন আমরা জানবো যে অ্যাকচুয়াল রিজার্ভ থেকে কত টাকা চুরি হয়েছে। এক। দুই নম্বর, যে গোল্ড চুরি হয়েছে, কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে আপনি জানেন? আমি জানি কি অ্যামাউন্ট গোল্ড চুরি হয়েছে, তো আমি অডিট না করলে কিভাবে জানবো? যে সোনার বারগুলো